নির্যাতনের পরও বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বললেন তারেক রহমান। কুমিল্লা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল, বৈধই থাকছে হাসনাতের মনোনয়ন। অচল হয়ে পড়েছে ইক্যাব সহ দেশের একাধিক শীর্ষ বাণিজ্য সংগঠন। প্রশাসক মুক্ত সংগঠনের জন্য ১২ ফেব্রুয়ারির পরই ভোটের দাবি ব্যবসায়ীদের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা শুভেন্দু। এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টসের সময় হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক। সন্ধ্যা ৭টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। এত গুম, খুন ও নির্যাতনের পরও বিএনপি কর্মীরা কৌশলের নামে কখনো গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, আমাকে বাধ্য হয়ে বহু বছর দেশ, স্বজন ও নেতাকর্মীদের কাছ থেকে দূরে থাকতে হয়েছে। দূর থেকে যতটুকু সম্ভব নেতাকর্মী এবং সারা দেশে ছড়িয়ে থাকা স্বজনহারা মানুষ নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলেছি। সাধ্য অনুযায়ী স্বজনহারা মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। সীমাবদ্ধতা থাকার পরও আমরা প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছি। ব্যক্তিদের পরিবারের সদস্যদের সারা দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় শুধুমাত্র বিএনপিরই ১.৫ লক্ষেরও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১.৫ লক্ষেরও বেশি মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল, যার বোঝা প্রায় ৬০ লক্ষের মতো নেতাকর্মীকে বয়ে বেড়াতে হয়েছে। এর ভেতরে লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন ঘর বাড়ি ছাড়া থাকতে হয়েছে, স্বজন হারা থাকতে হয়েছে, স্বজন থেকে দূরে থাকতে হয়েছে। কুমিল্লা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার ইসির আপিল শুনানিতে এ সিদ্ধান্ত হয়। এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন মঞ্জুরুল আহসান মুন্সি। ইসি তার আবেদন নামঞ্জুর করে। ফলে হাসনাতের মনোনয়ন বৈধই থাকছে। তবে ঋণ খেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সি। তার আগে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছিলেন হাসনাত। এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন কেন বাতিল করা হবে না, এজন্য ইসিতে আপিল করেছিলেন হাসনাত আব্দুল্লাহ। ফরিদপুর ২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ওরফে ধলা হুজুরের গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া কল রেকর্ডটি নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম এলাকার বাসিন্দা, বিএনপির সমর্থক এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদল নেতা রবিউল ইসলাম ওরফে রবি মেম্বার এবং একই এলাকার রিকশা প্রতীকের সমর্থক মাওলানা সিদ্দিকুর রহমানের ছেলে মাওলানা শোয়েব ইসলামের মধ্যকার কথোপকথন বলে দাবি করা হচ্ছে। কল রেকর্ডটি প্রকাশ্যে আসার পর ফরিদপুর ২ আসনের ভোটার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এ ধরনের হুমকিমূলক বক্তব্যকে নির্বাচনী পরিবেশের জন্য হুমকি স্বরূপ বলে মন্তব্য করছেন। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিএনপি নেতা রবিউল ইসলাম ওরফে রবি মেম্বার বলেন, বিষয়টি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করা হয়েছে। তোর ভোট দেওয়ার দরকার হইলে তুই ভোট দে। আমি ভোট তো দিবই, আমি হুজুরেও আনবো না, হুজুরে আনার দরকার নেই। আপনি মানা করার কে? তুই হুজুরে আনলি আমার সমস্যা। আপনার সমস্যা হবে কেন? আপনি একজন জনপ্রতিনিধি, আপনি আরেকটা ইলেকশন করবেন, আপনি একটা দল করেন, আপনার ব্যাপার। আমি তোরে কই অধিকার, তোরে নিষেধ করার অধিকার আমার আছে। আছে? কেমনে আছে?
ওসি কার্ড কি আমার 22টা? না 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 না, বাচ্চা হিসেবে সেটা ভিন্ন কথা, কিন্তু এইটা তো ইলেকশনের বিষয়, এখানে যার যার মতন সে চলতে পারবে। এত বড় নাফিক সাইজো না। আমি নাফিতের কি আছে বাবা? আপনি একজন পণ্য প্রতিনিধি, আপনি সেভাবে কথা বলেন, আপনি ভদ্র ভাষায় কথা বলেন। তুমি এত বড় নাফিক সাইজো। আমি কিছু নাপিতে, আমি ভদ্র ভাষায় কথা শুনতে যাচ্ছি আপনার কাছ থেকে। সিদ্দিক মাওলানা, আমি তোর একটা কথা কই, সিদ্দিক মাওলানা যদি বলে যে সিদ্দিক আমি একা, আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, আমার একা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তোর দলা হুজুরি বাপ হইবুল গা বলে আসা পারবে। গাড়ির কথা উত্তর দিবানি জ্বালাইয়ে। আপনি পারলে ঠেকাই, আমি কথা বলে দিলাম। শুয়ারের বাচ্চা আবার কইছ পারতি। এই তুই আমার শুয়ারের বাচ্চা কইছ কোন হিসেবে? এই তো আমার শুয়ারের বাচ্চা কেন? প্রায় ১.৫ বছর ধরে প্রশাসকের অধীনে পরিচালিত এফবিসিসিআই, বেসিস ও ইক্যাব সহ দেশের একাধিক শীর্ষ বাণিজ্য সংগঠন কার্যত অচল হয়ে পড়েছে। নির্বাচিত নেতৃত্ব না থাকায় ব্যবসায়ীদের দাবি দেওয়া, ভ্যাট, ট্যাক্স, বাজেট ও নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা রাখা যাচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন নিষেধাজ্ঞায় সংকট আরও দীর্ঘায়িত হয়েছে। ফলে জাতীয় নির্বাচনের পরপরই এসব সংগঠনের দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জোরালো হয়েছে ব্যবসায়ী সমাজে। বিস্তারিত জাগো রিপোর্টে। প্রায় ১.৫ বছর ধরে প্রশাসকের অধীনে চলছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেড বডি। এ তালিকায় রয়েছে তথ্য প্রযুক্তি খাতের বেসিস, ই কমার্স খাতের ইক্যাব, চট্টগ্রাম ও সিলেট চেম্বার সহ আরও কয়েকটি সংগঠন। দীর্ঘদিন নির্বাচিত নেতৃত্ব না থাকায় এসব সংগঠন কার্যত স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। ব্যবসায়ী নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এসব সংগঠনে নির্বাচন দেওয়ার দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। এর ফলে নীতি প্রণয়ন, ভ্যাট, ট্যাক্স, বাজেট প্রস্তাব সহ ব্যবসা বাণিজ্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্যবসায়ীদের কণ্ঠ দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে এফবিসিসিআই নীরব থাকায় জাতীয় পর্যায়ে ব্যবসায়ীদের দাবি দেওয়ার জায়গা সংকুচিত হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো পেশাজীবী বা বাণিজ্য সংগঠনের নির্বাচন আয়োজন করা যাবে না। ফলে প্রশাসক থাকা এসব সংগঠনের নির্বাচন এখন জাতীয় নির্বাচনের পরেই হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এফবিসিসিআইয়ের বর্তমান প্রশাসক মোহাম্মদ আব্দুর রহিম খান আশা প্রকাশ করে বলেন, জাতীয় নির্বাচনের পর সংগঠনটির নির্বাচন সম্ভব হবে। একইভাবে বেসিস ও ইক্যাবের প্রশাসকরাও নির্বাচনের প্রস্তুতির কথা বললেও আদালতের স্থগিতাদেশ, অডিট ও সদস্যপদ নিয়ে আপত্তির কারণে প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছে। ব্যবসায়ী নেতারা মনে করছেন, নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত প্রশাসক থাকা ট্রেড বডিগুলোতে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। তাদের মতে, নির্বাচিত ব্যবসায়ীর প্রতিনিধিত্ব ছাড়া বেসরকারি খাতের স্বার্থ রক্ষা ও অর্থনীতির গতি ফেরানো কঠিন। জাতীয় নির্বাচনের পরপরই এসব সংগঠনের নির্বাচন আয়োজনের দাবি এখন ব্যবসায়ী সমাজের প্রধান প্রত্যাশা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউতরা নদীর তীরে জেগে ওঠা প্রায় ১৫০ একর সরকারি খাস জমির চর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দলের কিছু প্রভাবশালীর সহায়তায় প্রশাসনের টাঙানো লাল নিশান সরিয়ে সেখানে পুনরায় চাষাবাদের চেষ্টা চলছে। নিকলীর ছাতির চর ও গুঁড়ো ইউনিয়নের বিয়াতির চর এলাকার বাসিন্দাদের মধ্যে চরের দখল নিয়ে প্রতি বছরই উত্তেজনা ও সংঘর্ষ হয়। চলতি মৌসুমেও পানি নামার পর নতুন করে বিরোধ শুরু হয়েছে। গেল ১৮ নভেম্বর জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্র ব্যবহৃত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন করতে হয়। সংঘর্ষের পর প্রায় ১ মাস গুরুত্বপূর্ণ খেয়াঘাট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এই বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, চরটি যৌথ বাহিনীর মাধ্যমে লাল নিশান টাঙিয়ে উদ্ধার করা হয়েছে। এখন কেউ দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুই গ্রামের মধ্যে এই জমিটা নিয়ে, এই চর নিয়ে দীর্ঘদিন ধরে হচ্ছে একটা বিরোধ চলতেছে। তো এই বিরোধকে কেন্দ্র করে এক পর্যায়ে সংঘর্ষের পর্যায়ে চলে গেছে। তো সংঘর্ষ হচ্ছে দুই গ্রামবাসীর মধ্যে। তো এরকম অবস্থায় প্রশাসন আইসা, যেহেতু সরকারি খাস জায়গা, তারা লাল নিশান দিয়ে জায়গাগুলোরে চিহ্নিত করে গেছে এবং ছাতির চর এবং বিয়াতির চর দুনো গ্রামবাসীকে বলে গেছে যে এখানে কেউ কোনো কিছু করতে পারবে না। আমাদের এলাকার জমি, আমাদের ইউনিয়নের জমি, আমাদের মুজার জমি,
ছাতির চর মুজার জমি আমরা জমি আমরা হেরায় নিব গা আর আমরা কি আঙুল খালি ছায়া থাকবেন নাকি? এই যে পদক্ষেপ হলো যে সরকারের যেটা, ওটা তো নদীর চরের জায়গা, নদীর ফেরির জায়গা, এটা কোনো কিছুই করা যায় না। এটা স্বাভাবিক নিয়মে চর উঠবে, ওঠার পরে আবার যখন বর্ষার সময় আসবে তখন এটা মানে হবে, নদীভুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা প্রশাসনের পক্ষ থেকে ওখানে যৌথ বাহিনী, আমাদের পুলিশ সবাই মিলে কিন্তু এটা উদ্ধার করছে। উদ্ধার করার পরে যদি কেউ এখন এটা ব্যত্যয় করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষের এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটে 1897টি আসনের বিপরীতে 1,11,514টি আবেদন জমা পড়েছে। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 59 জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। শনিবার বেলা 11টা থেকে দুপুর 12টা এবং দুপুর 3টা থেকে বেলা 4টা পর্যন্ত 2 শিফটে দেশের 5টি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ইউনিটের ভর্তি পরীক্ষার ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা সকাল 10টার দিকে নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল 10:30টার দিকে পরীক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার হলে কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ও মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে যেতে দেওয়া হয়নি। এবার দ্বিতীয়বারের মতো দেশের 5টি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবছর মোট আসন সংখ্যা 4017টি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ সন্নিহিত 2টি শিক্ষা প্রতিষ্ঠান ও বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে 100 কোটি রুপির মানহানির মামলা করলেন রাজ্যটির বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কয়লা কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দুকে জড়িয়ে সম্প্রতি মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এই মামলা করা হয়েছে। শুক্রবার আলিপুর আদালতেই 100 কোটি রুপির মানহানির মামলা করেন শুভেন্দু। 100 কোটি রুপি পেলে সেটি জনকল্যাণমূলক সেবায় দান করা হবে বলে জানিয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে সেই মামলার অনুলিপি শেয়ার করে শুভেন্দু লেখেন, মমতা ব্যানার্জি, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি, আর আপনি বিষয়গুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। কয়লা কেলেঙ্কারিতে আমার সম্পৃক্ততার বিষয়ে আপনার জঘন্য কাল্পনিক অভিযোগ এবং তার প্রেক্ষিতে মানহানি নোটিশের প্রতি আপনার প্রতারণামূলক নীরবতা কোনোভাবে আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাহায্য করবে না। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ভারত পাকিস্তান ক্রিকেটের আজ ভারত বাংলাদেশ ক্রিকেটেও। পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে যা করেছিল ভারতীয় ক্রিকেট দল, এবার ঠিক তাই করলো তারা বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গেও। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয়রা। এবার ছোটদের ক্রিকেট অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ঠিক একই কাজ করলো বাংলাদেশের সঙ্গে। জিম্বাবুয়ের বুলাওয়েতে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হলো বাংলাদেশ এবং ভারত। এই ম্যাচে টসের পর বাংলাদেশের সহ অধিনায়ক জাওয়াদ আবরারকে এড়িয়ে গেলেন ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে। ভারত বাংলাদেশ উত্তেজনার আজ যে এবার 22 গজে পড়েছে তা এই ঘটনায় প্রমাণ হয়ে গেল। ভারতের অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক আয়ুষ মাত্রে বাংলাদেশের সহ অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে করমর্দন না করায় ম্যাচ শুরুর আগে বিতর্ক তৈরি হলো। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গুম খুন নির্যাতনের পরও বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বললেন তারেক রহমান। কুমিল্লা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল, বৈধই থাকছে হাসনাতের মনোনয়ন। অচল হয়ে পড়েছে ইক্যাব সহ দেশের একাধিক শীর্ষ বাণিজ্য সংগঠন। প্রশাসক মুক্ত সংগঠনের জন্য 12 ফেব্রুয়ারির পরই ভোটের দাবি ব্যবসায়ীদের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে 100 কোটি রুপির মানহানি মামলা শুভেন্দুর।
এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপ টসের সময় হাত মেলানি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।